তুষি প্যাকেট হাতে নিয়ে বিছানায় বসে আনপ্যাক করতে থাকে পার্সেলটা। বক্সটা খুলতেই দেখতে পাই একটি টকটকে লাল শাড়ি, সাথে দুজোড়া কানে কাছের রেশমি চুড়ি আর একটি গাছড়া, সাথে কিছু ম্যাচিং জুয়েলারিও আছে। শাড়িটা মেলে দেখতেই একটা হলুদ রঙের চিরকুট দেখতে পেল। হাত বাড়িয়ে ভাঁজ খুলতেই তুষারের গুটি গুটি হাতের যত্নে করা লেখাগুলো চোখে পড়ে তুষির। তুষি জন্যে শাড়িতে সেই কবে দেখেছিলাম মনে পড়ছে না। তোর এই ছন্দ ছাড়া বদমেজাজি বিরক্তিকর আপন মানুষের প্রথম ফাগুনে তার প্রেয়সীর গালে লাল টকটকে শাড়ি পরিহিতা রমণীদের মতো বউয়ের রূপে দেখতে ইচ্ছে করছে ভীষণ। আজ সবার কাছে ভালোবাসা দিবস, তবে আমার কাছে পহেলা ফাগুন। শুভ পহেলা ফাগুন সুইট হার্ট। আমার মতো এই অধমের অবাধ্য ইচ্ছে কি পূরণ হবে? হবে রে, হবে, জানি হবে। তাই তো বিয়ের আগেই বউ রূপে দেখার লোভ সামলাতে পারলাম না। যাই হোক, অপেক্ষায় থাকবো জান। সামনাসামনি না হোক, ছবিতে মন ভরে দেখবো আজ, যার বিচরণ সবসময় এই বদমেজাজির বুকে। তুষারের চিঠিতে তুষির বুক কাঁপে। নতুন নতুন অনুভূতিতে মন হারিয়ে যায়, দম বন্ধ কর অবস্থা। চিঠিটা বাম হাতে নিয়ে শাড়িটা বুকে চেপে ধরে বিছানায় গড়িয়ে পড়ে সে। চোখ বন্ধ করে আনমনে অজানা খুশিতে হেসে বলে, এই কেমন পাগলামি তুষার ভাই, দিন দিন এমন হচ্ছ কেন? আমার এই ছোট্ট মন যে এত বড় বড় আশ্চর্য জিনিস নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি মরে টরে গেলাম। আর পারছি না তুষার ভাই, আর পারছি না। জান্নাত লাল পাড়ের হলুদ শাড়ি পরে নিজের মতো সেজে গুজে নিল। আয়নায় নিজেকে দেখে নিজে যেন হাজারবার ক্রাশ খাচ্ছে সে। ঠোঁট এলিয়ে বিড়বিড় করে বলে, হাই জান্নাত, আজ তোকে তো একদম ফাটাফাটি লাগছে। শত শত আহির আজ আমাকে দেখে তব্দা খেয়ে যাবে। এরপর বিছানা থেকে পার্স হাতে নিতেই ফোনে মেসেজ টোন বেজে ওঠে। ফোন অন করতেই দেখতে পায় আহিরের মেসেজ। কখন আসবা তুমি? আমি সেই আধা ঘন্টা ধরে তোমার বাসার নিচে ওয়েট করছি। 5 মিনিটের মধ্যেই নিচে আসো ব্যাস। আসছি। মেসেজ সেন্ড করেই আপন মনে নরম স্বরে গান গাইতে গাইতে রুম থেকে বের হয় সে। ড্রয়িং রুমে আসতেই নাজমা বেগম পিছন ডেকে বলে, এত সেজেগুজে কোথায় যাচ্ছিস তুই? ব্যাপার কি বলতো? জান্নাত পরে মহা বিপদে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। কখনো মায়ের সাথে মিথ্যে বলেনি, তবুও খপ করে বলে ফেলে। নাজমা বেগম চোরা দৃষ্টিতে জান্নাতের পানে তাকিয়ে বলে, সত্যি ঘুরতে যাচ্ছিস? কয়জন যাচ্ছিস? আসবি কয়টায়? নাজমা বেগম ধমকাতে যাবে তখনই আমেনা বেগম সহ তুষি আর রিমিও আসে। তুষি দেখে বুঝে ফেলে এখনই বের হবে জান্নাত। আমেনা বেগম প্রশ্ন ছুড়ল জান্নাতকে, শাড়ি পরে কোথায় যাচ্ছিস? আজ তানহা আসবে আর তুই বের হচ্ছিস? কাকি আর কথায় জান্নাত যেন সাহস পেল, মুখে হাসি নিয়ে বলল, এই বলেই আর 1 মিনিটও দেরি না করে হন হন করে বাসা থেকে বের হলো জান্নাত। গেটের সামনে আসতেই দেখতে পেল কিছুটা দূরে গাছের ছায়ার মাঝে আহির রিক্সা নিয়ে বসে আছে আর ফোনে বারবার টাইম দেখছে। জান্নাত এক গাল হেসে তার দিকে এগিয়ে আহিরের হাত চেপে ধরলো। দেরি হওয়ায় আহির একবার জান্নাতের দিকে তাকিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। সে জানে জান্নাত এখন তাকে অনেক কিছু বলে তার রাগ ভাঙাবে। জান্নাত টেনে রিকশায় উঠিয়ে মাথাটা আহিরের কাঁধে রাখলো। এরপর বলল, হয়েছে, আর বলতে হবে না। আজকের এই সুন্দর দিনেও তুমি দেরি করলে। কত কিছু ভেবে এসেছিলাম, সব মাটি করে দিলে। আনরোমান্টিক একটা। রিকশা চলছে আপন গতিতে। জান্নাত মাথা তুলে আহিরের পরনের পাঞ্জাবির উপর থেকে কাতুকুতু দেওয়া শুরু করলো। আর যত কিছুই করুক, আহির একটা কথা বলবে না। জান্নাত নাছুর বান্দা, এই চুল টেনে ধরছে আবার চিমটি কাটছে। শেষে আহির সহ্য করতে না পেরে জান্নাতের পিঠ দিয়ে ডান হাত গলিয়ে ওর উন্মুক্ত পেটে হাত চেপে ধরলো। কোনো ছেলের থেকে প্রথমবার এহেন স্পর্শে জান্নাতের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুত হয়। তড়িৎ গতিতে জান্নাত ওর পানে অসহায় চোখে চেয়ে এক শুকনো ঢোক গিলে বলে, জান্নাতকে জব্দ করতে পেরে মনে মনে হাসে সে। এরপর আরো কাছে এসে সারা মুখে ফু দেয়।
কানের কাছে ঠোঁট ছুঁয়ে চুমু খেয়ে বলে, হাত সরাবো না আজ। আমাকে জ্বালাতে এসে এখন নিজেই জ্বলো। এরকম আগুনের মতো সেজে এসেছো কেন? কেমন গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। ভুলে যদি আজ কিছু করে বসি, আমাকে দোষ দিতে পারবে না। জান্নাত থ বনে যায়। চুপচাপ বাম হাত দিয়ে অবিরত আহিরের হাত সরাতে গিয়েও ব্যর্থ হয়ে বসে রইল সে। আহির এবার জান্নাতের ঠোঁটে স্লাইড করতে করতে বলে, কি আছে এই ঠোঁটে? দেখলেই মাথায় আগুন ধরে যায়। নিজেকে সামলানো ভীষণ কষ্ট হয়ে যায়। আহিরের ঠোঁট কাটা কথায় জান্নাতের কান দিয়ে রীতিমতো ধোঁয়া বের হচ্ছে। মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না ওর। লজ্জায় রাঙা হয়ে আহিরের বুকেই মুখ লুকালো সে। রিকশায় দুজনকে এতটাই কথায় ব্যস্ত ছিল যে পাশ দিয়ে আতিকুর রহমান বাইক নিয়ে যাচ্ছে এটা খেয়ালই করেনি। অনেকটা সময় আতিকুর রহমান তাদের দেখে অফিসে যাওয়ার জন্য তা- তাড়াতাড়ি বাইক স্টার্ট দেয়। আজ বাসায় গিয়ে এর একটা বিহিত করতে হবে। তুষি দুপুরে গোসল করে পরিপাটি হয়ে তুষারের দেওয়া সেই মসলিন শাড়িটা যত্ন করে পরে নেয়। ঠোঁটে শুধু হালকা লিপস্টিক ব্যবহার করেই 2 হাত ভর্তি চুড়ি পরে। এরপর রিমিকে ডাকার জন্য বেরিয়ে যায়। রুমে এসে আয়নায় নিজেকে দেখে রিমির উদ্দেশ্যে বলে, রিমি, দেখ তো কেমন লাগছে আমায়। রিমি শুয়ে শুয়ে বই পড়ছিল। তুষিকে দেখে উঠে বসে। নাকের ডগা থেকে চশমাটা ঠিক করতে করতে বলে, সুন্দর। কোথাও যাবি নাকি? আরে না, কার সাথে যাব? এমনি মন চাইলো তাই পড়েছি। আয় তো কয়েকটা সুন্দর করে ছবি তুলে দেই। ছাদে গিয়ে রিমি একটার পর একটা ছবি তুলে দিল। এরপর তুষি রুমে এসে তুষারের ইনবক্সে এক এক করে সবগুলো ছবি সেন্ড করে শেষে ভাবলো ভিডিও কল করা যাক। তুষার তখন বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ফোন কল আসায় একটু দূরে সরে যায় সে। রিসিভ করতেই দেখতে পায় কাঙ্ক্ষিত সেই প্রেয়সীর লজ্জা রাঙা মুখ। তুষার মুচকি হেসে বলে, কিরে, এভাবে সেজে গুজে কোথায় যাচ্ছিস? এখনই জামাই বাড়ি যাওয়ার প্ল্যান করা হচ্ছে? তুষির সব লজ্জা যেন অচিরেই পরিবর্তন হয়ে গেল। ঠোঁট উল্টে জবাব দেয়, এমন ভাব করছো যেন কিছুই জানো না। তোমাকে দেখানোর জন্যই তো ভিডিও কল দিলাম। শাড়িটা সুন্দর, থ্যাংক ইউ জঙ্গলি ভূত। মানতেই হবে বন মানুষের পছন্দ আছে। তুষার অবাক হওয়ার ভঙ্গিতে বলে, এসব কি বলিস তুষু? কে না কে তোকে শাড়ি দিয়েছে, এটা তুই আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস? এটা কিন্তু খুব খারাপ তুষু। তুষারের ছন্ন ছাড়া কথায় মেকি রাগ উঠে যায় তুষির। রাগে চিবিয়ে চিবিয়ে বলে, নাটকের বংশধর শয়তানের শয়তান, তোমার হাতের লেখা দেখে আমি বুঝতে পেরেছি এটা বন মানুষ ছাড়া আর কেউ না। যাক, মাথায় একটু হলেও বুদ্ধি আছে তাহলে। তোমার থেকে হাজারটা বেশি। তুষার এক দৃষ্টিতে তুষিকে পরখ করে দুষ্টুমি স্বরে বলল, বুকের উপরের তিলটা দেখানোর জন্য ভিডিও কল দিয়েছিস বুঝি? যা দুষ্ট, আমার তো লজ্জা লাগছে। চোখ শুধু ওদিকেই চলে যাচ্ছে। এভাবে তাকালেও তো আবার বলবি তুষারের চোখ খারাপ। আসলে তুই নিজেই তো আমাকে সিরিয়াস করছিস। এমন কথায় তুষি হকচকিয়ে যায়। মাথা নামিয়ে নিজেকে দেখেই রেগে বোম হয়ে যায় সে। রাগে ফুঁসতে ফুঁসতে টপ করে কলটা কেটে দেয়। মনে মনে হাজারটা গালি দিয়েই শাড়ি চেঞ্জ করতে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। যার জন্য এত কিছু করলো সেই সব সময় বাজে কথা বলে, জঙ্গলি ভূত কোথাকার। চেঞ্জ করে আসতেই দেখতে পাই তুষারের নাম্বার থেকে একটা ছোট্ট মেসেজ। মহারানী এত সুন্দর কেন বলতে পারো? এই যে চোখ ধাঁধানো সুন্দর, বেশিক্ষণ আমি চেয়ে থাকতে পারি না তোমার ওই রূপের দিকে। আমি জ্ঞান হারাই, কথা হারাই, সব যেন তালগোল পাকিয়ে ফেলি। রাগ করে না সুইট হার্ট, আমি খুব শীঘ্রই আসছি তোমার ওই লাল টমেটোর মতো গালের অক্ষবার চুমু খেতে। এই যা বাবা, আমার কথায় লজ্জা পেলে? তুষির রাগ নিমেষেই উধাও হয়ে যায়। লজ্জায় এবার আসলে গাল দুটো লাল হয়ে ওঠে। প্রাণ ভরে শ্বাস নিয়ে তুষারকে নিয়ে নিজের কল্পনার জগতে পাড়ি জমায় সে। নিজের মতো করে তুষারকে নিয়ে ভাবতে থাকে। রিমি শুয়ে শুয়ে পড়ার সময় মেসেঞ্জারে একটা ফেক আইডি থেকে মেসেজ আসে তার কাছে। ফোন তুলতেই দেখতে পায়, পহেলা ফাগুনের শুভেচ্ছা। আপনি খুব মায়াবী।
যখন নাকের ডগা থেকে আলতো হাতে চশমাটা ঠিক করেন, আমি যেন দিক হারাই। মনে হয় সামনে বসিয়ে হাজার ক্ষণে শুধু আপনার মুখ পানেই তাকিয়ে থাকি। আমাকে ভুলেও খুঁজতে আসবেন না। কখনো আমি নিচ থেকে ধরা না দিলে ধরতে পারবেন না। আপনার কোনো এক শুভাকাঙ্ক্ষী। এমন অস্বাভাবিক মেসেজ দেখে রিমি দুই ভ্রু ভীষণভাবে কুঁচকে যায়। চিন্তা করতে থাকলো সে, এটা কে হতে পারে। তবে কোনোভাবেই তেমন কাউকে মনে পড়লো না তার। শেষে জেবাকে মেসেজ করেও আশানুরূপ কোনো উত্তর পেল না রিমি। একটা দীর্ঘশ্বাস ফেলে বই হাতে নিয়ে পড়তে বসলেও আজ যে কি হলো তার একটি অক্ষরও মনে রাখতে সক্ষম হলো না সে। সব যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। সারাক্ষণ মাথায় ঘুরতে থাকলেও এই মেসেজ কে দিতে পারে। তুষারের সব বন্ধুরা ঢাকার এখানে সেখানে ঘুরে সন্ধ্যা হলেই বাসায় যাওয়ার জন্য রিকশায় ওঠে। রাস্তার সাথে জায়সা যাওয়ার জন্য পা বাড়াতেই তার আগেই মিরাজ তড়িঘড়ি করে জায়সাকে রেখে রিকশায় উঠে পড়ল। রাফসা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুই রিক্সায় কি করিস? নাম বলছি। আইসো, আই তাড়াতাড়ি। পঙ্কজ মিরাজের পিঠে ধরাম করে একটা ঘুষি মেরে বলে, বদাতে হাড্ডি, নাম তুই। আজ আমরা দুজন রাফসার সাথে ডেকে যাব। কি বলিস তুষার? জায়সা দাঁত কটমট করে বলল, যত সব, তোদের এই ঢং দেখলে মরে যেতে ইচ্ছা করে। রাফসা, আমি গেলাম, তুই কি করবি করিস। জায়সা গিয়ে অন্য রিকশায় বসে পড়ল। তুষার দুষ্টু হেসে বলল, বাসর ঘরে 1 মিনিটও শান্তি দিব না সারা। দেখবি রুমে চিপা চাপাতে আমি আর পঙ্কজ লুকিয়ে আছি। আমাদের জ্বালায় তো আজ প্রেম ঠিক মতো করতে পারলি না। থাক, গেলাম আমরা। যা শয়তানের দল। পঙ্কজ আর তুষার কাঁধে কাঁধ মিলিয়ে রাফসার সাথে সেই রিকশায় চেপে বসে। মিরাজ রাফসার দিকে তাকাতেই দেখে তার চোখে আগুনের ফুলকি ছড়ছে। এক ধাক্কা দিয়ে মিরাজকে দূরে সরিয়ে দেয় রাফসা। ঝাঁঝালো স্বরে বলে, দূরে থাক বদমাস। একটু সায় দিয়েছি বলে কি মাথা কিনে নিয়েছিস? মিরাজ ওর কথায় তেমন পাত্তা দিল না। সাহস বাড়িয়ে আজ প্রথমবারের মতো আলতো করে নিতে নিজের হাতের ভাঁজে রাফসার হাত রেখে বলল, সবসময় কাঠু কাঠু গলায় কথা বলিস কেন? মিষ্টি মিষ্টি কথা বল আজ। তুই হওয়ার সময় কি আন্টি একটু মধু দিয়েছিল না? রাফসা হাত সরাতে চাইলেও কোনো কাজ হলো না। মিরাজ আরো শক্ত করে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে রাফসা বলে, ফাজলামি পেয়েছিস? হাত ছাড় বলছি। আজ শুধু ভালোবাসা হবে। তুমি আমি মিলে চলে যাব বহুদূর, যেখানে তুমি ছাড়া কেউ থাকবে না। আমি হব তোমার বাগানের মালি, আর তুমি হবে আমার ঘরওয়ালি। রাফসা চুপ করে শোনে। দিন দিন এই বলদ যেন অচিরেই চালাক হয়ে যাচ্ছে। হুট করে কেমন কবি হয়ে গেল। আনমনেই আজ রাফসা মিরাজের কাঁধে মাথা রাখে। আর 5টা প্রেমিক প্রেমিকার মতো না হলেও শেষ বিকেলটা দুজনের একান্তেই আলাদা একটু সময় কাটায়। সন্ধ্যার পর কলিং বেলের শব্দে আমেনা বেগম দ্রুত রুম থেকে বেরিয়ে দরজা খুলতেই দেখতে পায় তানহা আর রামিম দাঁড়িয়ে আছে। এতগুলো দিন পর আমেনা বেগমকে দেখে খুশিতে চোখ দুটো চিকচিক করে ওঠে তানহার। আবেগ আপ্লুত হয়ে মুহূর্তেই জড়িয়ে ধরে বলে, কেমন আছো মা? আমেনা বেগম নরম হেসে দুজনকে ধরে ভেতরে নিয়ে আসেন। মেয়েকে আদর করে থুতনিতে হাত রেখে বলেন, ভালো আছি। তোদের আসতে সমস্যা হয়নি তো? রামিম সালাম দিয়ে জবাব দেয়, না আম্মা, কোনো সমস্যা হয়নি। শুধু রাস্তায় অল্প একটু বমি করেছে তানহা। এরপর তানহার দিকে চেয়ে তাড়া দেয় রামিম, মায়ের সাথে পরেও কথা বলতে পারবে, আগে ফ্রেশ হও। আমেনা বেগম হাই হাই করে ওঠেন, কি বলো বাবা, তানহা তো গাড়িতে কখনো বমি করে না। মলিন মুখে জবাব দেয় তানহা, কেমন গা গুলিয়ে আসলো মা, ভালো লাগছে না। গাড়ির ধোঁয়াতেও বমি চলে আসছে। মেয়ের দিকে আর তাকিয়ে থাকতে পারলেন না তিনি। ততক্ষণে বাড়ির সবাই সেখানে উপস্থিত হয়েছে। রামিম সবার সাথে ভাব বিনিময় করে নেয়। তারপর তানহার শরীর খানিকটা দুর্বল থাকায় দুজনকে তানহার রুমে নিয়ে যায় আমেনা বেগম। তৎক্ষণাৎ রিমি, তুষি আর জান্নাতও তাদের পিছু পিছু সেখানে উপস্থিত হয়। খুশিতে বাকবাকুম হয়ে তাদের উদ্দেশ্যে বলে তুষি,
ভাই কেমন আছো? আপু এতদিন পর আসলি কেন? জানিস কত মিস করেছি। তানহা বোরকা খুলে গায়ে ওড়না পড়তে পড়তে উত্তর দেয়, আমার সাথে চাপবাজি কম কর। কেমন মিস করছিস তা বেশ বুঝতেই পারছি। একবার তো ফোন দিয়েও খোঁজ নিস না, আবার বড় বড় কথা। রিমিও তানহার সাথে তাল মিলিয়ে বলে, ঠিক বলেছ আপু, পড়তে বসে না, ফোনে ঠিকমতো কথাও বলে না। জানো না আপু, জানো না আপু, কাকিয়া যে কত বকুনি দেয়, তবুও ওর ঘাড়ে রক সোজা হয় না। এই চুপ কর তুই, আমি পড়তে বসি না। এমন মিথ্যা কথা কিভাবে বলতে পারলি? তুষি রিমির দিকে তেড়ে গেল। রামিম হেসে বাথরুমে ফ্রেশ হতে চলে যায়। তানহার মাথা ধরেছে ভীষণ, তাই আর কোনো কথা বাড়ালো না সে। তিন বোনের সাথে হালকা কথা বলেই শুয়ে একটা লম্বা ঘুম দেওয়ার জন্য প্রস্তুতি নিল। আমিনা বেগম রুমে নাস্তা নিয়ে এসে দেখে রামিমের সাথে তুষি আর রিমি আড্ডা দিচ্ছে। তানহার দিকে তাকাতেই দেখতে পায় চোখের নিচটায় কালচে রং ধারণ করেছে। মায়ের বুকের ভেতরটা এমন জীর্ণ রোগাক্রান্ত মুখের দিকে অপলক নয়নে চেয়ে হু হু করে ওঠে। এতটা পথ জার্নি করে আসায় দুজনকে একা রেখে তুষি আর রিমিকে নিয়ে চলে যায়। সবাই চলে গেছে বলে রামিম দরজায় ছিটকিনি লাগিয়ে আস্তে ধীরে বিছানায় উঠে বসে। এরপর পেছন থেকে তানহাকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, তোমার মুখ এমন শুকনো লাগছে কেন? খুব বেশি খারাপ লাগছে? তানহা একটু নড়ে চড়ে ওঠে। রামিমের দিকে ঘুরে জবাব দেয়, আমার ভালো লাগছে না, মাথা ভীষণ ব্যথা করছে, কেমন বমি বমি ভাব। রামিম শুয়ে তানহাকে বুকে আগলে নেয়, ঠোঁটে কারো চুম্বন করে শুধায়, একটা লম্বা ঘুম দাও, ঠিক হয়ে যাবে। রামিমের অল্পখানি ছোঁয়া পেয়ে বুকে আদুরে বিড়াল ছানার মতো লেপটে থাকে ও। কণ্ঠ নরম করে জবাব দেয়, জড়িয়ে ধরে রাখো। শক্ত করে জড়িয়ে ধরে তানহার মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় রামিমের কিছু একটা মনে পড়ে যায়। মস্তিষ্কে ভাবনাটি হানা দিতেই সে চমকে তানহার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। তড়িৎ গতিতে তানহার মলিন মুখের পানে তাকিয়ে ভাবতে থাকে সে যা ভাবছে তা যদি সত্যি হয় তবে এর চেয়ে শ্রেষ্ঠ অনুভূতি একজন স্বামীর কাছে আর কিছুই হতে পারে না। উত্তেজনায় শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরিত হয়। তানহার গালে হালকা থাপ্পড় মেরে বলে, এই তানহা, শোনো না, তোমার পিরিয়ড লাস্ট কবে হয়েছিল? 2 মাস আগে। কেন? ভাঙা ভাঙা কণ্ঠে উত্তর দিয়েই চট করে তাকায় সে। দেখে রামিমের ঠোঁটে প্রাণ ভরা তৃপ্তিকর হাসি। তানহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? হ্যাঁ, মনে হচ্ছে আমার। আজকাল মাছ দেখলেই কেমন নাক ছিটকে আসে, গন্ধ একদম সহ্য হয় না। অজানা এক খুশিতে রামিমোর সারা মুখে এলোপাতাড়ি চুমু খায়। মাথা নিচু করে পেটে চুমু খেতেই কেঁপে ওঠে তানহা। দুহাত দিয়ে রামিমের চুল আলতো করে খামচে ধরে। রামিম ঠোঁট ছুঁয়ে বলে, দোয়া করো এটা যেন আসলেই সত্যি হয়। তবে আমার থেকে খুশি এই পৃথিবীতে আর কেউই হবে না। আমার একটি অংশ, একটি চিহ্ন তোমার মাঝে বাস করবে। সে আসবে আমাদের ছোট্ট সংসারটা পরিপূর্ণ করতে। তোমাকে অনেক ভালোবাসি তানহা, অনেক। তানহা সিক্ত নয়নে রামিমের পাগলামি দেখে। মা হওয়ার অনুভূতিতে কেমন অন্যরকম লাগে। গায়ের সমস্ত লোম খুব শিরশির করে ওঠে। সুরসুর করে দুপায়ের তালু। তানহা আর ভাবতেই পারল না। রামিমের গলায় মুখ গুজে বলে, কালকে সকালে একটা প্রেগন্যান্সি কিট এনে দিও না? অবশ্যই আনবো। এবার ঘুমাও। আজ আমি কত যে খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না তানহা, একটুও পারবো না। এ যেন এক ভয়ঙ্কর অনুভূতি। তানহা চুপটি করে রামিমের সাথে মিশে থাকে। অজানা শিহরণ সারা শরীরে বয়ে চলেছে। রামিমকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁট ছোঁয়ায় বুকে। এখনো তানহার স্পর্শে বেসামাল হয়ে যায় রামিম। এবারও যেন তাই হলো। কোনোভাবেই সামলাতে পারল না রামিম নিজেকে। নিজের উত্তপ্ত ঠোঁট জোড়া দিয়ে তানহার নরম উষ্ণ ঠোঁট দুটো চেপে ধরল সে। রামিমের এক এক ছোঁয়ায় তানহাই সুখ খুঁজে পায়। মনে হয় সবসময় এভাবেই তার সংস্পর্শে থাকুক, ভালোবেসে অতল গহীনে ডুবিয়ে রাখুক। এক পর্যায়ে দাঁতের দংশনে রক্ত বের হলে ছেড়ে দেয় রামিম। উত্তেজনায় ঠোঁট ছেড়ে ধীরে ধীরে তানহার গলায় মুখ গুজে দাঁত দাবিয়ে দিলে সারা শরীর কেঁপে ওঠে।
তানহা ব্যথায় কুকিয়ে উঠলেও ভালোবাসার পরশে সেও রামিমের চুল শক্ত করে খামচে ধরে। শ্বাস প্রশ্বাস হয়ে ওঠে ভীষণ এলোমেলো। নিঃশ্বাস ভারী হওয়ায় ক্রমশ তানহার বক্ষ চেয়ে নরম দুটো অংশ ঘন ঘন ওঠানামা করছে। রামিম নিজের মধ্যে নেই এটা বেশ বুঝতে পারছে তানহা। একবার ভাবছে বাধা দেবে, তবুও তানহার মন যে বড্ড বেহায়া। সেও চাইছে আরো গভীরভাবে ভালোবাসুক রামিম তাকে। এক পর্যায়ে তানহা হালকা ঢোক গিলে তৃষ্ণার্ত গলা ভিজিয়ে কেঁপে ওঠা কণ্ঠে বলে, কি করছো রামিম? ছাড়ো আমায়। যদি সত্যি আমি প্রেগনেন্ট হই তাহলে এসব এখন ঠিক হবে না। তানহার কথায় রামিম হুঁশ ফিরে পায়, তবুও এই মুহূর্তে কন্ট্রোল করা সহজ ব্যাপার নয়। সারা শরীরে যেন কারেন্টের শক লেগেছে। তানহার বুক থেকে মাথা তুলে বালিশে মাথা রাখে সে। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে কয়েক মিনিট পর নিজেকে স্বাভাবিক করে বলে, পাশে এমন বউ থাকলে কেউই কন্ট্রোল করতে পারে না জানেমান। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।